গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুরারি মোহন বিটের লেখা একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস নিয়তির দূত। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। কক কক কক। একটা নিশাচর পাখি চিৎকার করতে করতে উড়ে গেল মাথার উপর দিয়ে। একটু আগে বামুনপাড়ার কালী মন্দিরের পেটা ঘড়ি সশব্দে জানিয়ে দিয়েছে রাত এখন ৩টে। সারা গ্রাম থমথম করছে নিশীথের কুহক স্পর্শে। প্রাণের এতটুকু ক্ষীণ স্পন্দন পাওয়া যায় না কোনোখানে। স্পন্দন শুধু বাতাসে বেশ জোরে জোরে বইছে, আর ওদিককার ওই দৈত্যের মতো বিরাট দীর্ঘ ঝাউ গাছটা যেন কাঁদছে। হু। ঝাউ গাছের সকরুণ কান্না আর বাতাসের সশব্দ দীর্ঘশ্বাসের মধ্যে হারিয়ে গেছে ঝিল্লির একটানা আর্তনাদ। সারা গ্রামখানা নিদ্রায় অচেতন। জমিদার ভবনটিও বাদ পড়েনি এ থেকে। অত বড় ৩ মহলা বাড়ি যেন প্রাসাদ। সে বাড়ি ঘুমে একেবারে অসাড়। মনে হয় এ বাড়ি বুঝি আর জাগবে না কোনোদিন। দিনের আনন্দমুখর অট্টলিকা রাত্রে প্রেতপুরীর মতো হয়ে উঠেছে। অপূর্ব মায়া এই রহস্যময়ী রাত্রির। জমিদার বাড়ি গাঁয়ের দক্ষিণ প্রান্তে, একতলা হলেও বিরাট, এবং ৩টি এর মহল। বাড়ির গড়নও চমৎকার। জমিদার শুভঙ্কর বড়ুয়ার বেশ একটা বিরাট অঙ্কের আয় হয় এই গাঁখানি থেকে, কিন্তু এমন ধনী ব্যক্তি হয়েও বিন্দুমাত্র দেমাক নেই। সুন্দর অমায়িক ব্যবহার। কি ধনী কি দরিদ্র সকলকেই তিনি দেখেন সমান চোখে। এজন্য তার প্রজারা তো বটেই, আশেপাশের আরও 10খানা গায়ের লোকও অকুণ্ঠ চিত্তে তার প্রশংসায় পঞ্চমুখ। সংসারের লোকজন খুব অল্প। বলতে গেলে 5 জনকে নিয়েই তার সংসার। তিনি নিজে, স্ত্রী নিরুপমা, নায়েব নীতিশ রায়। হঠাৎ ও কি! অন্দরমহলের একটি ঘরের দরজা অতি নিঃশব্দে খুলে গেল ধীরে ধীরে। দরজা খুলে বেরিয়ে এলো এক দীর্ঘকায় কালো মূর্তি, ছায়ার মতো। সে ছায়া সচল। অন্ধকারের বেশি আর কিছু দেখা গেল না। নিদ্রায় অচেতন অন্ধকার জমিদার বাড়ির অন্দরে একই রহস্য। ঘর থেকে বেরিয়ে এসে মূর্তি বারান্দায় থমকে একবার দাঁড়াল। তারপরই দুধ মিলিয়ে অদৃশ্য হল ডান দিক বেঁকে। কারে ছায়া? উত্তর পাওয়া যায় না। মানুষ না প্রেত? তারও কোনো উত্তর মেলে না। আচমকা মাথার উপর দিয়ে একটা পেঁচা উড়ে গেল চিৎকার করতে করতে। পেঁচার ডাক নাকি অমঙ্গলের চিহ্ন। সুখদেবের কুড়ে জমিদার বাড়ির ঠিক সামনেই রাস্তার ওপিঠে। পথ চলতে গেলে একদিকে পড়ে জমিদার বাড়ি, অন্যদিকে সুখদেবের কুড়ে, মুখোমুখি। শুধু একখানি মাটির ঘর, আর সামনে একটু মাটির দাওয়া। একখানা ঘরই সুখদেবের পক্ষে যথেষ্ট। তার কারণ সংসারে নিজের বলতে আর কেউ নেই। ও একা। বয়স 50 পেরিয়ে গেছে, তবু দেহ বেশ সুস্থ সবল, চোখের চাহনি তীক্ষ্ণ। জমিদার বাড়িতে কাজ করে সুখদেব। বেশ আছে, 5 পাও হাঁটতে হয় না। খুব ভোরে উঠে সে কাজে যায়। তখনও অন্ধকারের আবছায়া চারিদিকে। ফেরে সন্ধ্যায়। সন্ধ্যার সময় ফিরে সন্ধে দেওয়া, ঘর ঝাড় দেওয়া ইত্যাদি কাজগুলি একে একে শেষ করে তারপর উনুন ধরায়। রান্নার মধ্যে ভাত আর একটা তরকারি, এই যথেষ্ট। এছাড়া সুখদেবের আর কিছু প্রয়োজন হয় না। খাওয়া আর বাসন মাজা শেষ করে শয্যায় আশ্রয় নিতে কোনোদিন বা রাত 10টা বাজে, কোনো দিন বা 11টা। দিনের আহার জমিদার বাড়িতেই সারে। দিনের বেলায় তার অনেক কাজ। বাড়ি এসে রান্না, খাওয়া, বাসন মাজার আর সময় করে উঠতে পারে না, তাই এ ব্যবস্থা। যাই হোক, এইভাবে তার দিনগুলো বেশ আরামেই কেটে চলেছে আজ প্রায় 15 বছর ধরে।
প্রতিদিনের মতো আজও সে অতি প্রত্যুষেই নিজের ঘরখানায় মোর্চে ধরা বহুদিনের পুরনো একটা তালা লাগিয়ে রাস্তা পার হয়ে জমিদার বাড়িতে ঢুকল। রাতের আঁধার এখনো ভালো কাটেনি। আলো ছায়ার খেলা চলেছে। গাছের ডালে ডালে সবেমাত্র জেগেছে ঘুম ভাঙা পাখিদের কাকলি। বাতাসে হিমের আমেজ। বেশ লাগে। দেহ মনের সব গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে যায় যেন। জমিদার বাড়ি এখনো ঘুম ঘোরে আচ্ছন্ন। কেউ ওঠেনি। কোনোদিনই কেউ এ সময় ওঠে না। সুখদেবী এসে জাগায় সব আগে। সুখদেবী এ বাড়িতে এনে দেয় প্রাণের প্রথম স্পন্দন। সুখদেব এসে প্রথমে জাগায় গিন্নিমাকে। নিরুপমার সঙ্গে সুখদেবের এই চুক্তি বহুদিনের বলেই সুখদেবের আজ এটা রীতিমতো অভ্যেসে পরিণত হয়ে গেছে। তাকে এখন আর মনে রাখার প্রয়োজন হয় না যে গিন্নিমাকে ডাকতে হবে। ভোরে এ বাড়িতে পা দেওয়া মাত্রই পা দুটো আপনা থেকে চলে যায় জমিদারের শয়নঘরের দিকে। জমিদার বাবুর শয়নঘর এবং নিরুপমার শয়নঘর একই। আজও তার ব্যতিক্রম হল না। কোনো দিকে দৃষ্টিপাত না করে সুখদেব এলো নিরুপমাকে ডাকতে। খানিক এগিয়ে এসে দূর থেকে দেখে শয়নকক্ষের দরজা খোলা। নিয়মের ব্যতিক্রম। নিশ্চয় গিন্নিমা বিছানা ছেড়ে উঠেছেন, না হলে দরজা খোলা থাকতে পারে না। তবু সুখদেব সে ঘরের দিকে চলল। কিন্তু সে ঘরে তখন যে দৃশ্য রচনা হয়ে আছে তা দেখলে সাধারণ সুস্থ সবল মানুষ ভয়ে আঁতকে উঠবে এবং দুর্বল লোকেরা হয়তো সে দৃশ্যের বীভৎসতা সহ্য করতে না পেরে জ্ঞানই হারিয়ে ফেলবে। দুমুখো ছোড়া, ছোড়াখানার এইটাই প্রধান বৈশিষ্ট্য। গড়নেও যথেষ্ট নতুনত্বের ছাপ। ফলা দুটো প্রায় 1 বিঘত করে লম্বা। যেমন ধারালো তেমনি ওর ঔজ্জ্বল্যে রক্তের নেশা। ঝকঝক করছে। রক্ত? আশা মিটিয়ে ছোড়াখানা রক্তপান করেছে। জমিদার গৃহিণী নিরুপমার বুকের টাটকা তাজা রক্ত। রক্তে সিক্ত করেছে তার শাড়ি আর ব্লাউজ। শুভ্র সজ্জার অনেকখানি রক্তে লাল। নারী হত্যা। খুনির হাত কাঁপেনি এতটুকু। আর নিরুপমায় বা স্ত্রীলোক হয়ে এমন কি অপরাধ করেছিলেন যার জন্য এমনভাবে তার মৃত্যু? চমৎকার নকশাদার পালঙ্কের উপর নিরুপমা শুয়ে আছেন অসাড় হয়ে। মুখে চোখে আতঙ্কের এতটুকু লক্ষণ পাওয়া যায় না। কেবল যাতনার চিহ্ন সুস্পষ্ট। তিনি তাহলে দেখেননি আততায়ীকে? জানতেও পারেননি তাকে খুন করা হচ্ছে। যদি জানতে পারতেন তাহলে তার মুখের শিরা উপশিরাগুলো আতঙ্কে কুঁচকে থাকত নিশ্চয়। তাকে ঘুমন্ত অবস্থাতেই খুন করা হয়েছে তাতে সন্দেহ নেই। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কে দেবে উত্তর? ব্যাপারটা দেখে সুখদেবের যা হলো তা ভাষায় বর্ণনা করা যায় না। অজ্ঞান হতে হতে কোনো মতে সে নিজেকে সামলে নিল। সামলে নিয়ে ধাতস্থ হতে বেশ একটু বিলম্ব হলো সুখদেবের। তারপরই সে ঘর থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল কাছারি বাড়ির উদ্দেশ্যে। কাছারি বাড়ি সদর মহলে, রাস্তার ধারে। সেই ঘরে শুয়ে আছেন জমিদার শুভঙ্কর বড়ুয়া। নায়েব মশাইও আছেন ওই ঘরে। তাদের সংবাদ দিতে হবে। পাগলের মতো ঝোড়ো হাওয়ার বেগে ছোটে সুখদেব। যে ঘরে নিরুপমা আছেন ওই ঘরেই শুভঙ্কর বাবু শয়ন করেন। আজ কিন্তু সে ঘরে শয়ন না করে কাছারি ঘরে শোয়ার বিশেষ কারণ আছে। মাস তিনেক হলো জমিদার সংক্রান্ত বিশেষ কোনো প্রয়োজনে উদয়পুরে গিয়ে কাজের তাগিদে সেখানে তিনি আটকে পড়েছিলেন। ফিরেছেন কাল বেলা 11টার ট্রেনে। এই দীর্ঘ অনুপস্থিতির দরুন তার হাতে জমে গিয়েছিল প্রচুর কাজ। সে কাজগুলো তিনি আর নায়েব নীতিশ রায় দুজনে মিলে কাছারি ঘরে বসে কাল সন্ধ্যা থেকে রাত প্রায় 2টো পর্যন্ত কেটে তবে শেষ করেছেন। শেষ করে অত রাত্রে আর অন্দরে না গিয়ে নায়েবের সঙ্গে কাছারি ঘরে শুয়েছেন। ওদিকে নিরুপমার নিঃসঙ্গতার সুযোগ নিয়ে খুনি হাসিল করেছে তার কাজ।
উদ্ভ্রান্ত সুখদেব ছুটতে ছুটতে কাছারি ঘরের সামনে এসে দরজায় সজোরে এবং দ্রুত করাঘাত করতে লাগল এবং চিৎকার করতে শুরু করল উন্মাদের মতো, বাবু, বাবু, বাবু। গরমকাল, ঘরের জানলাগুলো সব খোলা। সেই খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছে ঘরখানির এক প্রান্তে বিরাট অনুচ্চ এক তক্তপোষে মশারি খাটিয়ে গভীরভাবে নিদ্রা যাচ্ছেন শুভঙ্কর বাবু এবং নীতিশবাবু। একে অনেক রাত্রে শোয়া, তার উপর ভোরের ঠান্ডা হাওয়া, কাজেই তারা পুরোদমে নিদ্রাসুখ উপভোগ করছেন। কিন্তু উপায় নেই। অন্যদিন হলে সাধ্য কি সুখদেবের নিদ্রিত শুভঙ্কর বাবুকে ডাকে, কিন্তু আজ আর সে ভয় সংকোচ নেই। বাবু, বাবু, বাবু। সুখদেবের উন্মাদ কণ্ঠের সমানে চিৎকার চলেছে, আর সেই সঙ্গে হাতখানা অনবরত পিটছে দরজার সবুজ রঙের কপাটখানাকে। সে শব্দে শুভঙ্কর বাবু আর নায়েব মশাই ধর্মড় করে উঠে বসলেন শয্যার উপর। সুখদেবের কণ্ঠ শুভঙ্কর বাবু চিনতে পেরে ভর্ৎসনায় তাকে নিরস্ত করে দ্রুত উঠে দরজা খুলে দিলেন। সুখদেব হাঁপাচ্ছে। তার ভয় বিহ্বল মুখ দেখে শুভঙ্কর বাবু মুহূর্তের জন্য বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। পর মুহূর্তে বললেন, হয়েছে কি, অমন চেঁচাচ্ছ কেন? সুখদেব হাউ হাউ করে কেঁদে উঠল। শখের কান্না নয়, অন্তরের কান্না। নায়েব মশাই ততক্ষণে বিছানা ছেড়ে হাজির হয়েছেন সেখানে। তিনি বললেন, কাঁদছ কেন, হয়েছে কি? যা হয়েছে কাঁদতে কাঁদতে সুখদেব তা বলল। এ কথা শোনার চেয়ে মাথার উপর বাজ পড়লে বুঝি সুখী হতেন শুভঙ্কর বাবু। পাগল হওয়ার মতো মন ছুটল শয়নকক্ষের দিকে, কিন্তু পা দুটো ছুটবার শক্তি হারিয়ে ফেলেছে। কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পা দুটো চলল তাকে নিয়ে। তার পেছনে চলেছেন নায়েব মশাই এবং তার পেছনে সুখদেব। সুখদেব চলেছেন কাঁদতে কাঁদতে, নায়েব শঙ্কিত নীরবে। আর জমিদার বাবু, তার অবস্থা কালি কলমে জানানো সম্ভব নয়। ঘরে এসে ব্যাপারটা দেখলেন সকলে। সুখদেবের ক্রন্দন দ্বিগুণ বাড়ল। জমিদারবাবু কেমন যেন গম্ভীর হয়ে পড়লেন ক্রমশ, চোখে জল। আর নায়েব মশাই এই দুজনের মাঝামাঝি অবস্থায় পড়ে হা হুতাশ করতে লাগলেন। অবস্থা সামলে নিতে শুভঙ্কর বাবুর খানিকক্ষণ সময় লাগল। তারপর ধীরে ধীরে করুণ কণ্ঠে বললেন, আচ্ছা নায়েব মশাই, দরজা তো টানা খিলাটা ছিল, তার উপরে ঘরের খিল যেমনি মজবুত তেমনি আট। বাইরে থেকে ঘরের খিল খোলা একেবারেই অসম্ভব। এক্ষেত্রে কেমন করে কে সে খিল খুলল? নীতিশবাবু বললেন, না, বাইরে থেকে খুলে ভেতরে আসা একেবারে সম্ভব নয় বাবু। আমার মনে হয় গিন্নিমা খিল দিতে ভুলে গিয়েছিলেন। শুভঙ্কর বাবু চিন্তিতভাবে বললেন, কিন্তু নীরু এ ভুল করবে বলে তো মনে হয় না। আমার যতদূর মনে হয় নীরুর মতো সাবধানী মেয়ে আমি খুব কমই দেখেছি। সাবধানী দূরের কথা, এরকম ভুল অসাবধানী মেয়েরাও বড় একটা করে না। তা জানি বাবু, কিন্তু এছাড়া আর কি হতে পারে? দাঁড়ান, মানদাকে একবার জিজ্ঞেস করে দেখি সে কিছু বলতে পারে কি না। প্রস্থান করেন তিনি মানদার উদ্দেশ্যে। মানদা জমিদার বাড়ির রাঁধুনি, এই বাড়িতেই থাকে। থাকা খাওয়া পড়া ছাড়া শুভঙ্কর বাবু তাকে হাত খরচ বাবদ 10টি করে টাকা দেন মাসে। ওতেই মানদার সুখে দিন কেটে যায়। রান্না ছাড়া মানদার আর একটা কাজ আছে। নিরুপমা যখন খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে আশ্রয় নেন, তখন একটি পান সেজে তার হাতে সে দিয়ে আসে। পানটি পেয়ে তিনি দরজায় খিল এঁটে শুয়ে পড়েন। নিত্যকার এ ব্যাপার দেখে আসছেন শুভঙ্কর বাবু, কাজে মানদার কাছ থেকে কিছু জানতে পারা যেতে পারে। মানদা ঘুমোচ্ছিল অন্দরে তার ঘরে। তাকে ডেকে শুভঙ্কর বাবু দরজার কথা জিজ্ঞেস করলেন, আসল কথাটা উল্লেখ না করে, অর্থাৎ নিরুপমা যে মারা গেছেন তা না জানিয়ে। উত্তরে মানদা বলল, হা বাবু,
গিন্নিমা কাল দরজায় খিল এঁটেই শুয়েছিলেন। তুমি দেখেছ? হ্যাঁ বাবু, আমি সচক্ষে দেখেছি। রাতে তাকে পান দিয়ে আমি ঘর থেকে বেরোলাম। গিন্নিমাও দরজা বন্ধ করে খিল দিলেন। এ আমার নিজের চোখে দেখা। ঠিক মনে পড়ছে? ভেবে দেখো। ঠিকই মনে পড়ছে বাবু। চিন্তিত হয়ে পড়েন শুভঙ্কর বাবু। তার অবস্থা দেখে ব্যাকুল কণ্ঠে শুধালো মানদা, কি হয়েছে বাবু? মানদার এ প্রশ্ন তার কানে পৌঁছল না হয়তো। এ প্রশ্নের কোনো উত্তর এলো না তার কাছ থেকে। তিনি আবার প্রশ্ন করলেন নিজের খেয়ালে, চিন্তিতভাবে। আচ্ছা মানদা, বলতে পারো, তুমি যখন গিন্নিমাকে পান দিতে গিয়েছিলে তখন ও ঘরের খাটের তলায় কেউ ছিল কিনা? মানে কাকেও তুমি দেখেছিলে কিনা? বিস্ময়ে হতবাক হয়ে পড়ে মানদা। এ আবার কি কথা? ভেবে পায় না কিছু। কিন্তু জানবার প্রচণ্ড কৌতূহল তার মনে। সে বলল, কই না তো, খাটের তলায় দেখিনি তো কাউকে। লক্ষ্য করেছিলে? হ্যাঁ, পান নিয়ে গিন্নিমা খাটের তলার কলসি থেকে এক গেলাস খাবার জল আমাকে ঢেলে দিতে বলেছিলেন। জল ঢালার সময় খাটের তলায় কেউ থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম। তাহলে? কথাটা অস্ফুটে আপন মনেই বলে উঠলেন শুভঙ্কর বাবু। কি হয়েছে বাবু? মানদার কৌতূহল আর বাধা মানে না। পরে শুনো। রহস্যে ভরা ছোট্ট এই কথাটা বলে চিন্তিত শুভঙ্কর বাবু মানদার কাছ থেকে ফিরে এলেন। শয়নঘরটিতে লুকিয়ে থাকবার মতো একমাত্র জায়গা ওই খাটের তলা। কিন্তু মানদা স্বচক্ষে দেখেছে খাটের তলা ফাঁকা ছিল। জালনার শিকগুলো অক্ষত অটুট। বাইরে থেকে খিল খুলে ভেতরে প্রবেশ করাও সম্ভব নয়, বিশেষ খিলের কোনো ক্ষতি না করে। তবে শুভঙ্কর বাবু সম্ভবত এমনি চিন্তাতেই বিভোর। কিন্তু তিনি এমন একটা ঘটনার কথা নিশ্চয় জানেন না, যা জানলে তার চিন্তাধারা অন্য খাতে বইত, এবং সে চিন্তা আরও জটিল, আরও রহস্যময় এবং আরও বিচিত্র হয়ে হানা দিত তার কল্পলোকে। ঘটনাটি ঘটেছিল উদয়পুরে এক নির্জন বনপ্রান্তে। পরের পরিচ্ছেদে সে কাহিনীর উল্লেখ করা হলো। শুভঙ্কর বড়ুয়া তখন উদয়পুরের এক জনবহুল অংশে এক ত্রিতল গৃহের দোতলার একটি ঘরে বাস করেন। তখন সবে দিন 15 হলো তিনি দেশ থেকে এখানে এসেছেন। সেই সময় ওখানকারই এক নির্জন জনমানববিহীন বনের ধারে ঘটনাটি ঘটেছিল। সেদিন শুক্রবার এবং সময় সন্ধ্যা। একে সন্ধ্যা আসন্ন, তার উপর ঝোপঝাড়ের জঙ্গলে জায়গাটা আচ্ছন্ন। কাজেই বেশ একটা থমথমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে জায়গাটিতে, এবং একটু লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় কশ্চিনকালেও এ অঞ্চলে জনমানবের যাতায়াত নেই। শুধু তাই নয়, এরকম একটা জায়গা যে এখানে আছে তা উদয়পুরেরই অনেকে জানেন না। এমন জায়গায় হঠাৎ সেদিন এক ভিখারির মতো লোকের দর্শন মিলল। লোকটি বেশ লম্বা চওড়া কিন্তু রুগ্ন, মুখে খোঁজা খোঁজা চাপদাড়ি, মাথায় নাপিতের করস্পর্শ হয়নি বহুকাল, অবিন্যস্ত রুক্ষ ঝাঁকড়া চুলের রাশ, পরনে ময়লা ছেঁড়া কাপড়, গায়ে ততোধিক ছেঁড়া ময়লার শার্ট, যেন দারিদ্র্যের অতি নিখুঁত একটি সকরুণ মূর্তি। চোখ দুটো কিন্তু উজ্জ্বল তীক্ষ্ণ। আশ্চর্য! অতি সুস্থ তীক্ষ্ণধী ব্যক্তির মতো এমন উজ্জ্বল তীক্ষ্ণ চোখ সে পেল কেমন করে? বনের ধার দিয়ে সে সোজা এগিয়ে চলেছে। বাঁ পাশে বন্ধুর রুক্ষ ফাঁকা জায়গা, ডান পাশে জঙ্গল, কাঁধে একটা মোটা লাঠি, আর সেই লাঠির সঙ্গে আটকানো নোংরা একটা পুটুলি ঝুলছে পিঠের দিকে। ডান পাশের জঙ্গলের দিকে লক্ষ্য রেখে ও এগিয়ে চলেছে। রহস্যময় পথিক। চলতে চলতে হঠাৎ একসময় একটা বড় ঝোপ দেখে লোকটা ঢুকে গেল তার মধ্যে। বেশ বড় ঝোপ, লম্বায় চওড়ায় 30-40 হাত হবে। ঝোপটার মাঝামাঝি জায়গায় পৌঁছে সে কোনো রকমে বসবার একটু জায়গা করে নেয়, তারপর পুটুলিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
সন্ধ্যার আধার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। নানা রকম পোকামাকড়ের একঘেয়ে চিৎকার কেমন যেন অসহ্য মনে হয়। পুটুলি খুলে লোকটা বের করল একটা মাটি কাটা কোদাল এবং মুহূর্ত বিলম্ব না করে সে কোপাতে শুরু করে দিল। ঘণ্টাখানেকের পরিশ্রমে কুয়োর মতো হাতচারেক গভীর গর্ত করল। গায়ে দরদর ধারায় ঘাম ঝরছে তার। পুরো 1 ঘণ্টার পরিশ্রম, সোজা কথা নয়। ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। লোকটি বেরিয়ে এলো ঝোপের আড়াল থেকে, কাঁধে সেই লাঠি আর পুটুলি। তারপর হাঁটা শুরু, যেদিক থেকে এসেছিল সেই দিকে। পেছনে ঝোপের আড়াল পড়ে রইল 1 ঘণ্টা পরিশ্রমের রহস্যময় গর্তটি। কে এ পথিক? গর্ত খোঁড়ার উদ্দেশ্য কি? আবার 2টি বিরাট প্রশ্ন। পরের দিন গোধূলি বেলা নির্জন এক দিঘির ধারে কয়েকজন তরুণ, যুবা আর এক বৃদ্ধ বিক্ষিপ্তভাবে বসে গল্পগুজব করছে। জায়গাটা লোকালয় থেকে দূরে, কাছাকাছি বাড়িঘর নজরে পড়ে না। তবু এই দিঘির ধারে অল্প বিস্তর লোক সমাগম হয় প্রতিদিন। সব সময় নয়, বিকেল থেকে সন্ধে পর্যন্ত। এই ঘণ্টা 2 জায়গাটাতে প্রাণের স্পন্দন পাওয়া যায়। অন্য সময়ে নির্জন থমথমে। অর্থাৎ এটা বেড়াবার জায়গা, পার্ক গোছের। কেউ সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ক্লান্ত দেহটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এখানে আসে। কেউ বা আসে নিছক বেড়াবার জন্যই। ঠান্ডা জলো হাওয়া বেশ লাগে। ধীরে ধীরে সন্ধ্যার আধার ঘনিয়ে আসছে। এখানে এসেছিল অনেকেই, চলে গেছে সকলে। বাকি এখন 8 জন। তাদের মধ্যে কেউ গল্প করছে, কেউ করছে ধূমপান, কেউ বা নির্বিকারভাবে জল আর আশেপাশের শোভা দেখছে তন্ময় হয়ে। 15 মিনিটের মধ্যে আরও 4 জন উঠে গেল। রইল 4 জন। তারা জোড়া জোড়া বসে রয়েছে। এক জোড়া নির্বিকার, গল্পে মত্ত অন্য জোড়া। মাঝে মাঝে হাসির শব্দ পাওয়া যাচ্ছে। গল্প জমেছে। আরও 10 মিনিট কাটল। সন্ধ্যার আধার রীতিমতো ঘন হয়ে এসেছে। জনপ্রাণী সাড়া পাওয়া যাচ্ছে না কোনো দিকে। থমথমে ভাব। শুধু দিঘির ধারে ওই 4 জন লোক। অন্ধকার হয়ে গেল। চলুন, আর নয়, গল্পে মত্তদের একজন বলল তার সঙ্গীকে। অন্ধকার হয়ে গেল, চলুন, আর নয়, গল্পে মত্তদের একজন বলল তার সঙ্গীকে। হ্যাঁ, উঠুন। সঙ্গী সায় দিয়ে উঠে দাঁড়ালো। প্রথম ব্যক্তিও উঠল। দুজনে অগ্রসর হল। প্রথম ব্যক্তি আগে, পেছনে দ্বিতীয় ব্যক্তি। কয়েক পা এগিয়েই দ্বিতীয় ব্যক্তি অতি সন্তর্পণে নিজের জামার আড়াল থেকে টেনে বের করল চকচকে একখানা ছোরা। দুমুখো ছোরা। ছোরাখানা বের করতে যেটুকু সময় লাগল, তারপরেই ছোরাখানা সজোরে বিঁধল প্রথম ব্যক্তির পিঠের ঠিক মাঝখানে। একটা আর্তনাদ। তারপর সে মুখ থুবড়ে লুটিয়ে পড়ল মাটির ওপর। কাছেই যে 2 জন লোক নির্বিকারভাবে বসেছিল, তারা তক্ষুনি ছুটে এলো সেখানে এবং খুনির কথায় লাশটিকে নিয়ে এলো রাস্তার ধারে অপেক্ষমান কালো রঙের একখানা মোটর গাড়ির সামনে। গাড়িখানা এখানে অপেক্ষা করছিল। খুনি পিছু পিছু আসছিল। এসে গাড়ির পেছন দিকের দরজা খুলে দিতে অনুচর 2টি লাশ নিয়ে ভেতরে উঠে বসল। খুনি বসল সামনের সিটে। গাড়ি ছুটে চলল তীর বেগে। অন্ধকারেও দেখা যাচ্ছে দুপাশের দৈত্যের মতো লম্বা লম্বা গাছগুলো হু হু করে সরে যাচ্ছে পেছন দিকে। লোকালয়ের একেবারে বাইরে যে নির্জন বন প্রান্তের কথা আগে উল্লেখ করা হয়েছে, সেই বনের ধারে এসে গাড়ি থামল। খুনি নামল এবং পেছন দিকের দরজা খুলে দিয়ে চাপা গলায় অনুচর 2টিকে আদেশ জানালো, লাশ নিয়ে আমার পিছু পিছু এসো। জঙ্গল ডাইনে রেখে অগ্রসর হলো তারা। ওই যে সেই বড় ঝোপটা, যে ঝোপের আড়ালে কালকের খোঁড়া সেই গর্ত। খুনি সদলে ওই ঝোপটার মধ্যে প্রবেশ করল। হাতে তার ছোট্ট একটা টর্চ। টর্চের আলোয় পথ দেখে কোনো রকমে তারা ঝোপের মধ্য দিয়ে অগ্রসর হলো।
গর্তের ধারে এসে খুনি বলল, লাশ ফেলো এই গর্তে। ধপ করে শব্দ হলো। মাটি চাপা দাও এবার। খুনির দ্বিতীয় আদেশ। এই ঘটনা এই 3টি প্রাণী ছাড়া উদয়পুরের আর কেউ জানে না, কাজেই শুভঙ্কর বাবু জানতে পারেননি নিশ্চয়ই। যদি এই খুনের কথা আর ওই দুমুখ ছোড়ার বর্ণনা তিনি জানতে পারতেন, তাহলে তার চিন্তা আরও এলোমেলো হয়ে উঠত, সন্দেহ নেই। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে প্রাইভেট ডিটেকটিভ অসীম চ্যাটার্জির দোতলা বাড়ি। গাড়ি বারান্দায় চ্যাটার্জির নতুন কেনা কালো রঙের বুইক গাড়িখানাকে ঝেড়ে মুছে সাফ করছে বালক ভৃত্য আনন্দ। চ্যাটার্জি ওপরের ল্যাবরেটরি রুমে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে পরীক্ষা করছেন কিছু একটা, আর তার পাশের খোলা জানলার উপর বসে আপন মনে ক্যানস্ট্যান্ড সিগারেট টানছে তার সহকারী বন্ধু প্রবীর চৌধুরী। ঘড়িতে তখন 12:30। প্রবীরের বাড়ি রসা রোডে, কিন্তু বাড়িতে ও বড় একটা থাকে না, থাকে এখানে বন্ধুর কাছে। বাড়িতে বাপ মা ভাই বোন সকলে আছেন, স্ত্রী নেই, কারণ প্রবীর বিবাহ করেনি, চ্যাটার্জিও করেননি, এবং এরা জীবনে বিবাহ করবেন না বলেই মনস্থির করেছেন। বিপদ নিয়ে এদের কাজ, কখন কি বিপদ এসে জানটা কেড়ে নেয় বলা তো যায় না। শেষে কি একটা পরের মেয়ে ঘরে এনে তাকে বিধবা করবেন? কিছু পেলে জিজ্ঞেস করে প্রবীর। কতগুলো গ্রিন ডাস্ট দেখতে পাচ্ছি, জবাব দেন চ্যাটার্জি। ওগুলো কি বুঝতে পারছো? উপস্থিত পারছি না, কিন্তু না বুঝে ছাড়ব না। তাহলে ওই গ্রিন ডাস্টগুলোই আমাদের এখন একমাত্র সহায়? তা বলতে পারো। আনন্দের প্রবেশ। প্রবীর শুধায়, কি মিস্টার, কি খবর? আগে দুজন বাবু এসেছেন, দেখা করতে চান। চ্যাটার্জি এবার ফেরেন মাস্টারের দিকে, প্রশ্ন করেন, জিজ্ঞেস করেছিস কোথা থেকে আসছেন ওরা? আগে হ্যাঁ, বললেন মধুনগর থেকে। মধুনগর? সে আবার কোথায়? যেন নিজেকে প্রশ্ন করেন চ্যাটার্জি, তারপর ফিরলেন প্রবীরের দিকে। এসো প্রবীর, দেখা করে আসি কারা অতিথি হলেন। চলো। ওরা নিচের তলার ড্রয়িং রুমে এলেন। ওদের দেখে শুভঙ্কর বাবু আর নীতিশবাবু সসম্ভ্রমে আসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন এবং নমস্কার জানালেন। প্রতি নমস্কার জানিয়ে চ্যাটার্জি হাসি মুখে বললেন, বসুন আপনারা। শুভঙ্কর বাবু আর নীতিশবাবু আসন গ্রহণ করলেন আবার। ওদের সামনের সোফায় বসলেন চ্যাটার্জি আর প্রবীর। চ্যাটার্জির বিনীত প্রশ্ন, আপনাদের পরিচয়টা? উত্তরে শুভঙ্করবাবু বললেন, আগে আমি বর্ধমান জেলার মধুনগরের জমিদার, নাম শুভঙ্কর বড়ুয়া। ইনি আমার এস্টেটের নায়েব, এর নাম নীতিশ রায়। ও, আপনাদের আগমনে নিজেকে ভাগ্যবান মনে করছি শুভঙ্করবাবু। ও কথা বলে লজ্জা দেবেন না। বিশেষ কুণ্ঠিতভাবেই কথাটা বললেন শুভঙ্করবাবু। না না, লজ্জা দেবার জন্য বলিনি। আচ্ছা, এবার বলুন কি প্রয়োজনে এসেছেন? চ্যাটার্জি চেয়ে রইলেন শুভঙ্করবাবুর মুখের দিকে। একটা নিঃশ্বাস ফেলে শুভঙ্করবাবু বললেন, বিশেষ বিপদে পড়ে এসেছি আপনার কাছে, আশা করি আপনাদের সাহায্য থেকে বঞ্চিত হব না। বলুন, আমার সাধ্য হলে নিশ্চয় যা পারি করব। শুভঙ্করবাবু তখন নিরুপমার হত্যাকাণ্ডের নিখুঁত বর্ণনা দিলেন। সব শুনে চ্যাটার্জি বললেন, প্রথমেই খিল খোলার ব্যাপারটা ভাববার কথা, আমিও স্বীকার করি, কিন্তু খুনি এর মধ্যে এমন একটা নিখুঁত মতলবেটে কাজ হাসিল করেছে যে সেটা জানতে পারলে আপনার ওই খিল খোলার ব্যাপার মোটে আর অবাস্তব বলে মনে হবে না। চ্যাটার্জির এই কথায় শুভঙ্করবাবু আশ্বস্ত হয়ে বললেন, যাই হোক, আপনার কাছে যখন এসেছি তখন এর বিহিত আপনাকেই করতে হবে অসীমবাবু। এটুকু বলে তিনি নায়েব নীতিশ রায়ের দিকে তাকিয়ে কিছু একটা ইঙ্গিত করলেন। সেই ইঙ্গিতে নীতিশবাবু জামার ভেতরকার পকেট থেকে 100 টাকার কয়েকখানি নোট বার করে শুভঙ্করবাবুর হাতে দিলেন। শুভঙ্করবাবু সেই নোট কখানা
চ্যাটার্জির দিকে এগিয়ে ধরে কুণ্ঠিতভাবে বললেন, জানি এজন্য আপনার যথেষ্ট পরিশ্রম করতে হবে, তাই। বাধা দিয়ে হাসি মুখে চ্যাটার্জি বললেন, আপনার এ দান সানন্দে আমি হাত পেতে নেব, কিন্তু এখন নয়। খুনিকে যদি গ্রেপ্তার করতে পারি তখন। আপত্তির সুরে শুভঙ্করবাবু বললেন, কিন্তু এর জন্য আপনার তো খরচ আছে। এখন আপনি নিজে থেকেই সব খরচ করবেন, সেটা আমার ভারী বাধবে। মোটেই না, এজন্য আপনি বিন্দুমাত্র সংকোচ অনুভব করবেন না। সাধারণত এই শর্তে আমি কাজের ভার নেই। আগে আপনার কাছ থেকে টাকা নিয়ে বসে থাকলাম, অথচ শেষ পর্যন্ত কাজ কিছু করতে পারলাম না, সেটা আমার পক্ষে বড় লজ্জার কথা হবে। এর ওপর বলবার আর কিছু থাকতে পারে না। তাই শুভঙ্করবাবু বললেন, বেশ, তাই হবে। এ কথার উপর আর আমি আপত্তি করতে চাই না। তারপর একটু থেমে তিনি বললেন, আচ্ছা অসীমবাবু, শুনে আপনার মনে হচ্ছে কি? চ্যাটার্জি বললেন, এটুকুই এখন মনে হচ্ছে যে অচিরেই আমাদের এমন এক সুকৌশলী দুর্দান্ত নরপিশাচের সামনে দাঁড়াতে হবে, সুতীক্ষ্ণ বুদ্ধির জোরে, যে অসম্ভবকে সম্ভব করেছে। অর্থাৎ দরজা জানলার কোনো ক্ষতি না করে যে ঘরে প্রবেশ করা একেবারে অসম্ভব, অবশ্য আপনাদের কথা শুনেই বলছি, সে তা সম্ভব করেছে বুদ্ধি বলে। আর সেই কারণে অনুমান করছি, বিশেষ যত্নে ও বিশেষভাবে বুদ্ধি খাটিয়ে তার সঙ্গে লড়তে না পারলে এ যুদ্ধে জয়ী হওয়া কষ্টসাধ্য হবে। ক্ষণকাল নীরব থাকার পর চ্যাটার্জি প্রবীরের দিকে ফিরে বললেন, আমি এই কেসের ভারটা তোমাকে দিতে চাই, আপত্তি আছে তোমার? এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই অসীমদা, আমি সানন্দে এ ভার নিতে রাজি আছি। চ্যাটার্জি বললেন, জানো তো কি বিরাট এক কেস ঝুলছে আমার হাতে, তাই। ব্যাংক লুঠের কথা বলছো? তাই এই কেসটার জন্য এদের সঙ্গে তুমি মধুনগরে যাও, আমার ইচ্ছা। তোমার ইচ্ছা পূর্ণ হবে অসীমদা, এতে আমার আপত্তি নেই। আর সত্যি কথা বলতে কি, এতদিন পরে সম্পূর্ণ স্বাধীনভাবে একটা কাজ করতে পারবো, সেজন্য আমার খুব আনন্দও হচ্ছে। শুনে খুশি হলাম প্রবীর। যাক, আজকের মধ্যে যা যা দরকার সব গুছিয়ে নাও, কাল ভোরে ব্রেকফাস্ট সেরে এদের সঙ্গে রওনা হবে। ইতস্তত করে শুভঙ্করবাবু বললেন, আগে আমি বলছিলাম, আজ বিকেল 4টার ট্রেনেই। আহা, এত ব্যস্ত হচ্ছেন কেন? এসেছেন যখন, আজকের দিনটা আমার কুটিরে থাকুন, ধীরে সুস্থে কাল সকালে ট্রেনে যাবেন। বেশ, তাই হবে। প্রবীরের দিকে ফিরে চ্যাটার্জি বললেন, শোনো প্রবীর, ওখানে গিয়ে যদি বিশেষ কিছু ঘটে আমাকে চিঠি লিখে জানিও। জবাব দেওয়ার দরকার বুঝলে জবাব দেব, আর আমার যাবার যদি বিশেষ প্রয়োজন মনে হয় টেলিগ্রাম করো, বুঝলে? আচ্ছা। আরেকটা কথা, জমিদারবাবু ও বাড়ির আর সকলের নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখবে। আপনাদেরও বলে রাখছি শুভঙ্করবাবু, খুব সাবধানে থাকবেন। যার আবির্ভাব হয়েছে আপনার বাড়িতে তাকে অবহেলা করা আপনাদের পক্ষে উচিত হবে না। শুভঙ্করবাবুর মুখ ভয়ে পাণ্ডুর হয়ে যায়। তিনি বলেন, আমাদের উপরেও? চ্যাটার্জি বলেন, আপনাদের উপর হানা দেবে কি না তা কেমন করে বলি বলুন? তবে এই খুন যদি ব্যক্তিগত কোনো কারণে হয়ে থাকে তাহলে খুব সম্ভব এখানে ওর শেষ। আর যদি আপনাদের সকলের উপর সমষ্টিগতভাবে তার আক্রোশ থাকে তাহলে তার পুনরাবির্ভাব হতে পারে নিশ্চয়। শুভঙ্করবাবু আর নীতিশবাবু চিন্তিত হলেন, মুখ চোখে আতঙ্কের ছাপ। আর সেই সঙ্গে তাদের মানসপটে বুঝি ভেসে উঠল বিগত লম্বা ফলাযুক্ত সেই দুমুখ ছোঁড়ার ছবি। চ্যাটার্জি বললেন, ভয়ের কিছু নেই, প্রবীরকে নিশ্চয়ই আপনাদের কিছু ব্যবস্থা করবে। তারপর প্রবীরের দিকে ফিরে বললেন, এখান থেকে কোনো লোক সঙ্গে নিয়ে যেতে চাও? না অসীমদা, আমি একাই ম্যানেজ করে নিতে পারবো। বেশ, ভালোভাবে বিবেচনা করে দেখো, পরে যেন অসুবিধায় না পড়তে হয়। বলো তো এখনই আমি লোকের ব্যবস্থা করি। না থাক, আমার মন বলছে আমি একাই পারবো। উত্তম। মধুনগর স্টেশনে ট্রেন যখন এসে পৌঁছল, বেলা তখন 11:30। সারা আকাশ সাদা সাদা পাতলা মেঘে ভরা, তাই প্রখর রৌদ্রের হাত থেকে রেহাই পেলেন ওরা।
নীতিশবাবু, শুভঙ্করবাবু আর প্রবীর। ছোট্ট স্টেশন। এদিকে ওদিকে হলুদ রঙের কাঠের ফলকে লেখা মধুনগর, আর দুদিকে লোহার বেড়ার ধারে ধারে বকুল এবং কৃষ্ণচূড়া গাছের সারি। তিনজনে স্টেশনের গণ্ডি পেরিয়ে বাইরে এলেন। সামনে খান পাঁচেক গরুর গাড়ি আর একটা টমটম যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে। টমটমের মাথায় সহিস গোলাম, আর টমটমের সামনে পথে দাঁড়িয়ে সুখদেব ওদের দিকে উৎসুক নেত্রে তাকিয়ে রয়েছে। শুভঙ্করবাবু খুশি হলেন সুখদেবকে দেখে। ওর প্রভুভক্তি আছে বলতে হবে। ওর উপর কোনো আদেশ ছিল না শুভঙ্করবাবুর। স্বেচ্ছায় মনিবকে অভ্যর্থনা করবার জন্য এই বুড়ো বয়সে এসেছে 3.5 মাইল পথ। টমটমের কাছে এসে শুভঙ্করবাবু সুখদেবকে বললেন, তুমি আবার এলে কেন এতখানি পথ? আগে কুণ্ঠা ভরে সুখদেব ইতস্তত করতে থাকে, এবং এই ফাঁকেই সে তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখে নেয় প্রবীরকে। প্রবীরও তার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হলো দুজনের। সুখদেবের দিক থেকে দৃষ্টি সরিয়ে প্রবীর প্রশ্ন করল শুভঙ্করবাবুকে, এটি কে? আমার বাড়িতে কাজ করে, নাম সুখদেব। যেমন বিশ্বাসী তেমনি পরিশ্রমী। আমাকে শ্রদ্ধাও করে খুব। তার নমুনা দেখতেই পাচ্ছেন। বুড়ো হয়েছে, তবু এসেছে এতখানি পথ, আমার যাতে কষ্ট না হয় দেখতে। তাই নাকি? হেসে প্রবীর বলে, এরকম লোক আজকালকার বাজারে মেলা ভাগ্যের কথা। টকবক করে একই তালে টমটম ছুটে চলে কাঁচা রাস্তার ধুলো উড়িয়ে। দুপাশে ক্ষেত। খানিক পরে প্রবীর হঠাৎ বলে উঠল শুভঙ্করবাবুর উদ্দেশ্যে, আপনার সুখদেবের চোখ দুটো দেখলে কিন্তু মনে হয় না বেশি বয়স হয়েছে। চোখ দুটোর তীক্ষ্ণতা সুস্থ সবল ছোকরা বয়সের মতো। তাই নাকি? শুভঙ্করবাবু হাসলেন। আমি কিন্তু তীক্ষ্ণতার কিছু বুঝতে পারি না। আপনি গোয়েন্দা মানুষ। সুখদেবও হাসল, এবং আরেকবার চোখাচোখি হলো সুখদেবের সঙ্গে প্রবীরের। আবার একটু নীরবতা। টমটমের আওয়াজ আসছে, টকবক টকবক টকবক। তোমার দেশ কোথায়? সুখদেবকে প্রশ্ন করে প্রবীর। আগে 24 পরগনা। এনার কাছে কাজ করছো কতদিন? তা বাবু 15 হলো। বটে, তাহলে তো তুমি খুব পুরনো লোক, আর সেই জন্যই মনিবের উপর তোমার এমন দরদ। সুখদেব হাসে, সলজ্জ হাসি। তোমার আত্মীয় স্বজন কে কে আছেন? কেউ নেই বাবু, আমি একা। ও, বড় কষ্টের কথা তো। শুভঙ্করবাবু বলেন, সত্যিই কষ্টের কথা প্রবীরবাবু। বংশে বাতি দিতে কেউ থাকবে না। তবে সুখদেবের মুখে শুনেছি ওর আত্মীয় বলতে আছে এক দুঃসম্পর্কের ভাই, নবদ্বীপে থাকে। তার অবস্থা খুব খারাপ নাকি, বাজারে চিড়ে মুড়ি বিক্রি করে দিন কাটায়। প্রবীর কিছু বলল না। টমটমের আওয়াজ পাওয়া যাচ্ছে আবার। দুপুরের আহার শেষ করে ঘণ্টা দুয়েক বিশ্রাম নিল প্রবীর। তারপর একসময় শুভঙ্করবাবুকে কাছে পেয়ে বলল, এবার আপনার বাড়িটা একবার ঘুরে দেখতে চাই শুভঙ্করবাবু। বেশ তো, শুভঙ্করবাবু বললেন, আসুন, সমস্ত বাড়িটা আপনাকে দেখিয়ে আনছি। প্রথমে আপনার শোবার ঘরে যেতে চাই, অর্থাৎ যে ঘরে আপনার স্ত্রী খুন হয়েছেন। আসুন। প্রবীরকে নিয়ে শুভঙ্করবাবু বেরিয়ে বারান্দায় এলেন। কয়েক পা এগোতে দেখা নীতিশবাবুর সঙ্গে। আসুন নায়েব মশাই, প্রবীরবাবুকে বাড়িটা দেখিয়ে আনি। নীতিশবাবু সঙ্গ নিলেন। আশেপাশে ঘোরাঘুরি করছিল সুখদেব। কথাটা কানে যেতে সেও ওদের সঙ্গী হয়ে পড়ল স্বেচ্ছায়। জমিদারবাবু শোবার ঘর। ঘরখানা বিরাট, বেশ দামি আসবাবে সাজানো। বাড়িখানা সেকেলে প্যাটার্নের হলেও আসবাব এবং সাজসজ্জার কায়দার মধ্যে আধুনিকতার স্পষ্ট ছাপ। ঘরের একপাশ জুড়ে মেহগনি কাঠের সুন্দর নকশা করা বিরাট পালঙ্ক। পালঙ্কটি দেখিয়ে শুভঙ্করবাবু বললেন প্রবীরকে, এই খাটখানায় শুয়েছিলেন আমার স্ত্রী। ও। শুভঙ্করবাবু ততক্ষণে কাঁচ লাগানো একটা দেওয়াল আলমারির দিকে অগ্রসর হয়েছেন। আলমারি খুলে সেই
দুমুখো ছোরাখানা বার করে তিনি বললেন, এই দেখুন প্রবীরবাবু, এই ছোরাখানা দিয়ে খুন করেছে। সাংঘাতিক গড়ন্ত ছোরাখানার। ছোরাটা হাতে নিয়ে বিস্মিত দৃষ্টিতে উল্টে পাল্টে দেখতে দেখতে প্রবীর কথাটা বলল। শুভঙ্করবাবু নীরব, চোখেও অশ্রু। প্রবীর বলল, আমি বহু ছোড়া দেখেছি শুভঙ্করবাবু, কিন্তু এরকম সাংঘাতিক গড়নের ছোড়া এর আগে দেখিনি কোনো দিন। ছোড়াখানা দেখে খুনির ভয়ঙ্কর মনের পরিচয় পাচ্ছি পরিষ্কার। ঘরের দরজার সামনে যে দেওয়াল, সেই দেওয়ালের উপর দিকে 5 ফুট লম্বা 3 ফুট চওড়া শকুন্তলার একখানা ছবি। ছবিখানা দেওয়ালের সঙ্গে মজবুতভাবে গাঁথা এবং খুব সম্ভব কাঠের ফলকের উপর আঁকা হয়েছে ছবিখানা। প্রবীর মুগ্ধ দৃষ্টিতে ছবিখানা দেখে। সুন্দর ছবি, ঢাক পিটিয়ে শিল্পীর প্রশংসা করতে ইচ্ছে হয় যেন। ছবিটির বিষয়বস্তু হল শকুন্তলা একটি হরিণ শিশুর গায়ে হাত বুলোচ্ছেন। ছবিখানি কার আঁকা? প্রবীর প্রশ্ন করে শুভঙ্কর বাবুকে। নরেন্দ্র ভৌমিক, উদয়পুরের বিখ্যাত আর্টিস্ট। বিখ্যাত আর্টিস্টেরই হাত বটে। এই আর্টিস্টের ঠিক এত বড়ই আর একখানা ছবি আছে আমার কাছারি ঘরে। একই সময়ে ছবি দুখানা লাগিয়েছি, তবে সে ছবির বিষয়বস্তু আলাদা। পঞ্চবটিতে কুটিরের পাশে দাঁড়িয়ে সীতাদেবী রামচন্দ্রকে স্বর্ণহরিণ দেখাচ্ছেন, সেটা তার ছবি। আপনার রুচি আছে, ভেরি গুড টেস্ট। প্রবীর ছবিখানা দেখতে থাকে। একসময় বলল, ছবিখানা খুব ভালোই লাগানো হয়েছে বলে মনে হচ্ছে যেন। আজ্ঞে হ্যাঁ। পাশ থেকে নীতিশবাবু বললেন, মাস দেড়েক হলো লাগানো হয়েছে। বাবু তখন উদয়পুরে। ছবি দুখানা রাজমিস্ত্রির হাত দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেন। দাম নিয়েছে 750 করে 1500 টাকা। ঠকেননি, খাঁটি জিনিসই পেয়েছেন। এই পর্যন্ত বলে প্রবীর এগিয়ে গেল ঘরের পেছন দিকে একটা জানলার ধারে। ঘরে 4টে জানলা, সামনের দিকে 2টি, পেছন দিকে 2টি। 6 আঙ্গুল ফাঁক ফাঁক মজবুত গড়াদে দেওয়া জানলাগুলোতে। মাঝে আবার কাঠ দিয়ে জানলাগুলোকে 2 ভাগে ভাগ করা। গড়াদে না কেটে ভেতরে আসা অসম্ভব। জানলা দিয়ে বাইরে তাকালো প্রবীর। প্রথমে লক্ষ্য করল জানলার গোড়ার দিকটা। ঘাসে ঢাকা পরিষ্কার জমি, আগাছার লেশ নেই। অন্তত জানলার গোড়া থেকে হাত 10-12 মধ্যে। তারপর দৃষ্টি নিক্ষেপ করল দূরে। আবাদি জমি, পোড়ো জমি, বাঁশঝাড়, কলা বাগান, নানা গাছের ছোট ছোট ঝোপঝাড়, এসব নজরে পড়তে লাগল। বাড়িঘরের নামগন্ধ নেই। জমিদার বাড়ি যে গায়ের শেষ প্রান্তে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু সজীব না হোক খানিক দূরে একটা প্রাণহীন বাড়ি নজরে পড়ল। বাড়িখানার পেছনে ঘন বাঁশবন, সামনে অনেকখানি জায়গা জুড়ে নাম না জানা লতা গুল্মের ঝোপঝাড় আর জঙ্গল। বাড়িখানা বিরাট এবং দোতলা। এককালে বাড়িখানা পদমর্যাদায় গর্বিত ছিল, কিন্তু আজ কোথায় তার সে মর্যাদা? কালের গর্ভে নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে আজ সে দাঁড়িয়ে আছে শুধু তার কঙ্কালখানা নিয়ে। চলুন শুভঙ্করবাবু, এবার অন্যদিকে যাওয়া যাক। এই ঘরের প্রয়োজন মিটেছে। আসুন। নিখুঁতভাবে গোটা বাড়িখানা দেখতে ঘণ্টাখানেক সময় লাগলো প্রবীরের, কিন্তু এমন কিছু আবিষ্কার করতে পারল না যা থেকে আসামির সন্ধান পাওয়া যেতে পারে। তাই তার মন কিছু বিষণ্ণ। এবার বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখতে চাই, প্রবীর বলল। বেশ, চা খেয়ে বেরোনো যাবে। তারপর সুখদেবের দিকে ফিরে শুভঙ্করবাবু বললেন, মানদাকে বলে এসো চায়ের জল তৈরি করতে। মানদা রাঁধুনি। সুখদেব গেল তাকে বলতে। বাড়ির বাইরের দিকটা দেখে শুনে ওরা যখন ফিরলেন, তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে দিগন্তের কোল জুড়ে। সকলে এসে আস্তানা গাড়লেন সদরমহলের কাছারি বাড়িতে। এ কথা সে কথা নানা রকম আলাপ আলোচনা চলল। একসময় বললেন শুভঙ্করবাবু, ওরে সুখদেব, এর জন্য ঘর ঠিক করেছ?
সুখদেব একটু চিন্তা করে বলল, না, ভাবছি ড্রেসিং রুমের পাশের ঘরখানা কেমন হবে। ও ঘরে খাট বিছানা আছে আর বেশ সাজানো গোছানো। বেশ, ওই ঘরখানায় ঠিক করে দাও। আর হ্যাঁ, এক কুজো জল আর একটা গেলাস ঘরে রেখো, রাত্রে পিপাসা পায় যদি। যে আজ্ঞে। প্রস্থান করে সুখদেব। তাহলে আসামির কোনো পাত্তা পেলেন না? ঈষৎ অসহায় সুরে প্রবীরকে জিজ্ঞাসা করলেন শুভঙ্কর বাবু। প্রবীর বলে, না, এ পর্যন্ত এমন কিছু পাইনি যা থেকে আসামির সন্ধান শুরু করা চলে। তাই তো। বিচলিত হবেন না, এর মধ্যে সন্ধান করবার এখন অনেক বাকি আছে। অন্তত দিন 20 সময় তো আমাকে দিতে হবে। জটিল ব্যাপার। মনে হয় সাহস পেলেন শুভঙ্কর বাবু। তিনি বললেন, 20 দিন কেন, 20 মাস সময় আপনি নিন প্রবীরবাবু, তাতে আমার আপত্তি নেই। কিন্তু আসামিকে ধরা চাই, সে পাপের সাজা যেন পাওয়া চাই। চেষ্টার ত্রুটি হবে না। চুপ করে প্রবীর, চোখে মুখে চিন্তার ছাপ। শুভঙ্কর বাবু নীরব, নীতিশবাবু নীরব। মুহূর্তে থমথমে হয়ে উঠল ঘরের আবহাওয়া। ছুঁচ পড়লেও আওয়াজ পাওয়া যাবে এমন। ঢং করে নীরবতা ভঙ্গ করল ঘড়িটা। 7:30। সুখদেবের আবির্ভাব। এসে সে বিনম্রভাবে বলল, আজ তাহলে আসি বাবু? আচ্ছা, এসো। শুভঙ্করবাবুর অনুমতি নিয়ে সুখদেব কাছারি ঘর থেকে বেরিয়ে সামনের লন এবং বিশাল ফটক অতিক্রম করে পথে নামল। 1 পা, 2 পা, 4 পা, 5 পা। রাস্তাটা 5 পা চওড়া এবং এই 5 পাই হল জমিদার বাড়ি আর সুখদেবের কুটিরের ব্যবধান। নিজের ঘরে এসে সুখদেব প্রথমে সন্ধ্যাদীপ জেলে সন্ধে দিল। তারপর 2-1টা দরকারি কাজ সেরে নিয়ে বাইরের দাওয়ায় উনুনটা জেলে রান্না চাপিয়ে দিল। উনুনের পাশে একটা কাঠের পিঁড়ির উপর বসে সুখদেব তাকালো জমিদার বাবুর কাছারি ঘরের দিকে। ঘরখানা এখান থেকে স্পষ্ট দেখা যায়। সে দেখল কাছারি ঘরে তখনও শুভঙ্কর বাবু। প্রবীর আর নীতিশ রায়ের মধ্যে কথাবার্তা পুরো দমে চলছে। প্রবীরের মুখটাই সে দেখতে পাচ্ছে স্পষ্ট। বিজলি আলো লেগে তার ফর্সা মুখখানা যেন জ্বলছে দপদপ করে। জমিদার বাড়িতে 4টি ঘরে শুধু বিজলি আলো জ্বলে। কাছারি ঘরে, অন্দরমহলের বসবার ঘরে, রন্ধনশালায় আর জমিদারবাবুর শয়ন কক্ষে ব্যাটারি চার্জে আলো জ্বলে। প্রত্যেকটি ঘরে আলো দিতে গেলে বহুত খরচ। তাই শুভঙ্কর বাবু এই 4টি ঘরে আলোর ব্যবস্থা করেছেন। 4টে ঘরে অবশ্য যথেষ্ট ব্যয় হচ্ছে, কিন্তু নেহাত শখের খাতিরেই এই ব্যয় করে চলেছেন। উনুনে ভাত ফুটছে আর আনমনা বসে সুখদেব ভাবছে। কি ভাবছে সেই জানে, আর জানেন ঈশ্বর। পরের দিন ভোরে জমিদার বাড়িতে কাজে যে এলো সে সুখদেব নয়, অপর একজন। সারা মুখখানা তার দাঁড়ি গোফে ভর্তি, চুলগুলো উস্কো খুস্কো। বয়স সুখদেবের চেয়ে কিছু কম, মনে হয় 40 থেকে 45-এর মধ্যে। শুভঙ্কর বাবুর সঙ্গে দেখা করে সে যা বলল তার মর্মার্থ এই। সুখদেবের সে দুঃসম্পর্কের ভাই, নাম শম্ভুনাথ দাস, থাকে নবদ্বীপে। সেখানে চিড়ে মুড়ি বিক্রি করে কোনো প্রকারে দিনাতিপাত করে। কাল দুপুরে হঠাৎ সে টেলিগ্রাম পায়, সুখদেবের খুব অসুখ। খবর পেয়ে সে আর কাল বিলম্ব না করে বিকেলের ট্রেনে রওনা হয়ে রাত্রি 9টা নাগাদ এখানে এসে পৌঁছয়। পৌঁছে দেখে সুখদেবের কোনো অসুখই করেনি, সে বেশ সুস্থ দেহেই আছে। কারণ জিজ্ঞেস করায় সুখদেব বলেছিল তার নাকি কলকাতায় বিশেষ প্রয়োজন। মাসখানেকের আগে সে কোনো মতে ফিরতে পারবে না কলকাতা থেকে। তাই তার এই অনুপস্থিতিকালে জমিদার বাড়িতে কাজ করবার জন্য বাধ্য হয়েই সে টেলিগ্রাম করেছে শম্ভুনাথকে, এবং শম্ভুনাথের উপর কাজের ভার দিয়ে সে আজ ভোরেই কলকাতায় রওনা হয়েছে। সব শুনে বিস্মিত শুভঙ্কর বাবু প্রশ্ন করলেন, কিন্তু সুখদেব তো কথা একবারও বলেনি আমাকে। শম্ভুনাথ বলল, এ কথা আপনাকে বলবার জন্য সে আমার উপরে ভার দিয়ে গেছে। কেন, তার বলতে বাধা কি ছিল? শুভঙ্কর বাবুর কণ্ঠে বিস্ময়ের সঙ্গে ক্রোধ এবং বিরক্তি। তা তো বলতে পারি না বাবু।
শুভঙ্কর বাবুর উষ্ণ কণ্ঠের আভাস পেয়ে ক্ষুদ্রপ্রাণ শম্ভুনাথ কেমন থতমত খেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে শুভঙ্কর বাবু গম্ভীর কণ্ঠে বললেন, বেশ, তোমার দায়িত্ব তুমি পালন করো, তারপর সুখদেব আসুক, দেখব তাকে। প্রবীরের কানে গিয়েও একসময় পৌঁছল এ খবর। শুনে সে চমকে উঠল, আর সেই সঙ্গে তার মানসপটে ভেসে উঠল সে যেন স্পষ্ট দেখছে সেই উজ্জ্বল তীক্ষ্ণ চোখের অধিকারী সুখদেব বিকট অট্টহাস্য করতে করতে মিলিয়ে যাচ্ছে কলকাতার গাড়ি ঘোড়া পরিপূর্ণ জনবহুল রাজপথের অন্তরালে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মুরারি মোহন বীচের লেখা একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস নিয়তির দূত এর প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।